من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم সূরা আন-নাহল এর ৯৭তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমত অবস্থায় যে সে হবে একজন যথার্থ মুমিন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখিরাতের জীবনেও আমি তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন ১১৬। মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর ২, আপনি উত্থাপন করুন। অনুপস্থিত মাননীয় সদস্য জনাব এস.এম. কামাল হোসেন, খুলনা ৩, আপনি উত্থাপন করুন। আপনাকে ধন্যবাদ। আমি এস.এম. কামাল হোসেন, ১০১, খুলনা ৩। আমি লক্ষ্মীপুর ২৭৫ লক্ষ্মীপুর ২ জনাব নুরুদ্দিন চৌধুরী নয়নের পক্ষে এই মহান সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করিলাম। তারকা চিহ্নিত প্রশ্ন ১১৬। দুঃখিত, আমি প্রথম প্রশ্ন করছি তো নিয়ম কানুন একটু। তারকা চিহ্নিত প্রশ্ন নম্বরটা বলবেন। ১১৬ তারকা চিহ্ন প্রশ্ন এই সংসদে উত্থাপন করিলাম। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন ১১৬ সংসদে উত্থাপিত হলো। মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর জেলার রায়পুর ও সদর উপজেলা একাংশে কাঁচামাল ও জ্বালানি সহজলভ্যতা এবং অবকাঠামোগত সুবিধা থাকলে সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক কর্তৃক সুনির্দিষ্ট প্রস্তাব ও উদ্যোক্তাদের চাহিদার ভিত্তিতে অনাবাদী, অব্যবহৃত, এক ফসলি বা পরিত্যক্ত জমি জেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্তি সাপেক্ষে বেসিক শিল্পনগরী শিল্প পার্ক স্থাপন করার কার্যক্রম গ্রহণ করা হবে, যেখানে বেসরকারি উদ্যোক্তাগণ শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবেন। উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার স্থাপিত বেসিক শিল্পনগরীতে ১০০টি শিল্প প্লটের সবগুলোতেই বেসরকারি উদ্যোক্তাগণ কর্তৃক ৫৬টি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে এবং প্রত্যক্ষভাবে প্রায় ১০০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব এস.এম. কামাল হোসেন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমি খুলনা ১০৩-এর নির্বাচিত সংসদ সদস্য। খুলনা ছিল শিল্পনগরী, কিন্তু আজকে শিল্পনগরী খুলনা নেই। খুলনা সব পেয়েছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার
সততা, দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্বের কারণে এই খুলনা, আপনি জানেন, মোংলা পোর্ট দ্বিতীয় বন্দর, সেটা বিএনপি জামাত আসার পর বন্ধ করে দিয়েছিল। বঙ্গবন্ধু টানা মোংলা পোর্ট চালু করেছিল। আজকে মোংলা পোর্টকে ঘিরে 96 সালে বঙ্গবন্ধু টানা প্রধানমন্ত্রী হওয়ার পর ইপিজেড হয়েছেন। আজকে প্রশ্ন করুন একটু ব্যাখ্যা দিয়ে নেই প্লিজ। আজকে সেই মোংলা পোর্ট আজকে স্মার্ট পোর্টে রূপান্তরিত হয়েছেন। খুলনা থেকে মোংলাতে এখন বঙ্গবন্ধু টানার কারণে ট্রেনে যাওয়া যায়। আজকে ঢাকা থেকে মোংলাতে 3.5 ঘন্টায় যাওয়া যায়। আমি মনে করি খুলনায় সব দিয়েছেন বঙ্গবন্ধু টানা, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছেন। খুলনা শিল্পনগরীতে যদি নতুন উদ্যোক্তা নিয়ে, কারণ এই শিল্পনগরী খুলনা বিএনপি জামাত ক্ষমতা আসার পর মিল কারখানা বন্ধ করে দিয়েছিল, বঙ্গবন্ধু টানা সেই মিল কারখানা চালু করেছিল। আজকে সেই মিল কারখানা আজকে ভর্তুকির কারণে বন্ধ। আমি মনে করি মাননীয় শিল্পমন্ত্রী এখানে নতুন উদ্যোক্তা দিয়ে এই সমস্ত জায়গায় যদি নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, খুলনার মানুষের আর কোনো কিছু থাকবে না। আমি মনে করি বঙ্গবন্ধু টানায় খুলনার মানুষ সম্পূর্ণ কিছু পেয়ে যাবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এটা একটা, উনি যে প্রশ্ন যেটা করেছেন, এটা একটা বিশাল ব্যাখ্যার প্রয়োজন আছে। শিল্প অঞ্চল খুলনা অত্যন্ত ঐতিহ্যবাহী, সেখানে অনেক শিল্প আছে। কাজে আমার বিশেষ করে জুট মিলসগুলো খুলনার, উনিও দীর্ঘদিন রাজনীতি করছেন, আমিও করছি, জানি, খুলনাতে বহুবার গিয়েছি সেখানে। কাজেই এই শিল্প অঞ্চল এটা একটা বিস্তৃত অঞ্চল। খুলনার গুরুত্ব অবশ্যই আছে সবকিছুতে। বাংলাদেশের শিল্প উন্নয়নে খুলনার একটা বিশাল ভূমিকা ছিল এবং এখনো আছে। তা আমি বিশেষ করে আজকে যে বন্ধ, আমাদের অন্য মন্ত্রণালয় আছে, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়, সেখানে তারা কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। সেখানে জুট মিলগুলি যেগুলো আছে, বন্ধ আছে, সেগুলিকে বিভিন্নভাবেই আজকে সরকারি সিদ্ধান্তের পক্ষে সেখানে সেগুলিকে প্রাইভেট তাদের সাথে, বিশেষ করে ব্যক্তি যারা উদ্যোক্তা, তাদের সাথে আলোচনা করে সেগুলিকে দেওয়া হয়েছে। এবং অন্যান্য যেগুলি আছে বন্ধ কারখানা, সেগুলিও আজকে চলমান করার জন্য আমরা যেহেতু কর্মসংস্থান, সেখানে বিশাল একটা শ্রমিক গোষ্ঠী সেখানে আমাদের কাজ করে বিভিন্ন অঞ্চলের, সেখান থেকে গিয়ে। কাজে এই অঞ্চলকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই জন্য আমাদের বিশেষ করে শিল্প মন্ত্রণালয়, যেহেতু শিল্প সম্পর্কিত সবকিছুই, আমাদের সেখানে বেসিক শিল্প নগরী আছে, অন্যান্য যেগুলি আছে এগুলি চলমান এবং সেখানে উদ্যোক্তারাও আছে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন কোভিডকালীন সময় সেগুলি চালু ছিল, আমাদের বেসিকের এবং অন্যান্য শিল্প কারখানা। তা আমার মনে হয় যদি স্পেসিফিক কোনো এই সাজেশন থাকে মাননীয় সদস্য দিলে, সেগুলি যে প্রশ্ন করে, তাহলে আমি বিস্তারিত সেভাবে উত্তর দিতে পারবো। আমি ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আব্দুল মোতালেব, চট্টগ্রাম 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার কনস্টিটিউশন হলো চট্টগ্রাম 15, যে কনস্টিটিউশন হলো সাতকানিয়া লোয়াগাড়া, অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা প্রবাসীদের, এবং ওই এলাকায় যদি এই বেসিক শিল্পনগরী নতুবা মধ্য শিল্পনগরী করা হয় তাহলে অত্যন্ত ফিজিবল হবে। তাই আজকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি ওখানে যেন একটা বেসিক শিল্পনগরী করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা অবশ্যই প্রবাসীদের সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তারা রিমিটেন্স আর্নার, আমাদের দেশে তাদের বহু রকম আমাদের অবদান আছে। দুঃসময়ের সময় তাদের রিমিটেন্সের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করতে হয়। কাজেই সেখানে যদি আমাদের সেই প্রক্রিয়া, এখানে যদি খাস জমি থাকে, এক ফসলি জমি থাকে এবং স্পেসিফিক যদি জেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে আবেদন করা হয়, আমরা অবশ্যই সেখানে যাচাই বাছাই করে প্রবাসীদের প্রাধান্য দিয়ে সেখানে তারা যাতে ইনভেস্টমেন্ট করে, সই করতে পারে, সেই ধরনের শিল্প কারখানা যেখানে কাঁচামাল এখানে পাওয়া যাবে, সেই ধরনের শিল্প কলকারখানা যদি করে, অবশ্যই আমরা সহযোগিতা করব। মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম, নাটোর 1, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় স্পিকার, আমার 131-এ একটা প্রশ্ন ছিল। মাননীয় মন্ত্রী মহোদয় তার উত্তরে বলেছেন, নর্থ বেঙ্গল চিনিকল আধুনিকরণ, উৎপাদন ও বহুমুখীকরণের মাধ্যমে চিনিকলটিকে একটা লাভজনক প্রতিষ্ঠান করে লক্ষ্যে সম্ভবত পরীক্ষা প্রস্তাব অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার প্রশ্ন, এবারে মাননীয় মন্ত্রী মহোদয় গত বছর গিয়েছিলেন আমাদের নর্থ বেঙ্গল সুগার মিলে। এবারে সুগার মিল অবশ্য এই দুর্যোগের মধ্যেও কয়েক কোটি টাকা লাভ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন 10ম জাতীয় সংসদে ছিলাম তখন অনেক চেষ্টা তদবির করে 4টা বহুমুখী প্রকল্প হাতে নিয়েছিলাম, যার বাজেট দিয়েছিল 324 কোটি টাকা, যেখানে চিনি র সুগার উৎপাদন হবে এবং উৎপাদন হবে। টেন্ডার হলো 2018 সালে। টেন্ডার হওয়ার পর সেই টেন্ডারটা বাতিল হলো, তার অদ্যাবধি টাকা বাতিল সবকিছু আজকে কোথায় চলে গেল? সংক্ষেপে প্রশ্ন করুন। আমার এটাই প্রশ্ন মাননীয় স্পিকার, এটাই প্রশ্ন, যেটা এই টেন্ডার অবস্থায় যে টাকাটা বরাদ্দ হলো, টেন্ডারটা বাতিল হলো, আজকে সেই টেন্ডার করে বহুমুখী প্রক্রিয়ায় এই মতবল সুগার মিল আধুনিক করবেন কেন? এটাই আমার জানার ইচ্ছা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্যরা এই প্রশ্নটা আলাদা আছে সেখানে, যে সেখানে উত্তরেও উনি নিজেই বলে গেছেন যে এখন লাভজনক। আমি যখন সংসদ সদস্য উনি তখনই গিয়েছি, আমাদের প্রয়াত নেতা স্মরণ করতে হয়, আব্দুল কুদ্দুস, সেই অঞ্চলের নেতা, দীর্ঘদিনের কুদ্দুস ভাই ছিলেন আমার সাথে, তারা ছিল। আমি নর্থ বেঙ্গল আমার সচিবকে নিয়ে সহ সুগার কর্পোরেশনের চেয়ারম্যানকে নিয়ে বিস্তারিত সেখানে আমি গিয়েছি এবং দেখেছি। এবং যে পরিকল্পনার কথা বলেছে, আমি অত্যন্ত আনন্দিত যে সেখানে আমরা কিন্তু ইক্ষু গবেষণা থেকে নতুন যে ইক্ষু উৎপাদন যাতে বাড়াতে পারি সেই ধরনের একটি ইয়েও আছে সেখানে, সেই ফিল্ডে নাটোরের সেখানে। আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, যদি সেটা বন্ধ হয়ে থাকে, আপনি যে পরিকল্পনার কথা বলেছেন, আমাদের নর্থ বেঙ্গল এবং নাটোর 2টা সুগার মিল আছে সেখানে, আমরা অবশ্যই বিস্তারিত আলাপ করে আমার সুগার কর্পোরেশনের সাথে যোগাযোগ করে আপনারা যেটা বলছেন যে স্থগিত হয়ে গেছে যে প্রজেক্টটি, সেগুলি কি কারণে হলো এবং তার সম্ভাব্যতা কতটা আছে সেটা অবশ্যই আমরা আলোচনার সাপেক্ষে এবং বিস্তারিত আলোচনার মাধ্যমে সেটাকে আমরা সমাধানের জন্য অবশ্যই আপনাকে সহযোগিতা করা হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার, রংপুর 5। সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা রংপুর অঞ্চলের মানুষ। রংপুরে উল্লেখযোগ্য শিল্প কারখানা নাই বললেই চলে। রংপুরে একটি শিল্প ছিল শ্যামপুর সুগার মিল। এই সুগার মিল দ্বারা ব্যাপক চিনি উৎপাদন হতো। ওই এলাকার লক্ষ লক্ষ কৃষক আকাবাদ করে সুগার মিলে বিক্রি করত। গত কয়েক বছর ধরে সুগার মিলটি বন্ধ অবস্থা রয়ে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, যে অঞ্চলে আখচাষী সহ চিনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালনকারী রংপুর শ্যামপুর সুগার মিলটি পুনরায় চালু করা যাবে কিনা, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য যথাযথ বলেছেন, ওই অঞ্চলে বিশেষ করে প্রত্যেকটি সুগার মিলে, আমাদের প্রায় 17টা সুগার মিল আছে বাংলাদেশে, 14টা এখন চলমান আছে। এবং শ্যামপুরের কথা বলেছে, যেটা আমি ওখানে গিয়েছি এবং আমরা আজকে নতুনভাবে এই পুরনো চিনি কলগুলি যেগুলি আছে সেগুলিকে ডাইভার্সিফিকেশনের মধ্যে বহুযুগীয়, শুধু আপনি জানেন মাননীয় স্পিকার, শুধু একটি ফসল দিয়ে 12 মাসে একটি ইক্ষু চাষ দিয়ে সারা বছর এটাকে চালানো সম্ভব না, এত বড় শিল্প কলকারখানা। সেখানে আমাদের যে অনেক জমি আছে, অনেক ইকুরি আছে, আমরা সেখানে এখন নতুন করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে সম্ভাব্যতা যাচাই করছি এগুলিকে আধুনিকীকরণের জন্য। তো আমি বিশ্বাস করি শ্যামপুরও সেখানে আছে। আমার এটা আমি দেখেছি এবং আমি জানি, এবং সেখানে সম্ভাব্যতা যাচাই চলছে। অতি সত্বরই আমার মনে হয় যে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এই জন্য আমি আশ্বস্ত করছি মাননীয় সদস্যকে, অবশ্যই আপনাদের এই যে বিশাল, যেটা প্রত্যেকটি ঠাকুরগাঁ থেকে শুরু করে প্রত্যেকটি বড় বড় কারখানা, ইট হ্যাজ বিকাম এ টাউনশিপ। সেখানে একটি সুগার মিলকে কেন্দ্র করে সেখানে টাউনশিপ গড়েছে, স্কুল কলেজ থেকে সবকিছু করে। কাজে এটা বিশাল একটা কর্মযোগ্য আছে সেখানে। তা আমরা এটাকে বন্ধ করতে চাই না, সেখানে আমরা বন্ধ হবেও না। আমরা এটাকে আরো আধুনিকীকরণ যুগোপযোগী করে অন্যান্য ডাইভার্সিফিকেশন, ফ্রুট প্রসেসিং সহ আরো যে সম্ভাবনা আছে সেগুলি আমরা করছি। তো আমি বিশ্বাস করি কিছুদিন মধ্যে, এবং
প্লাস আমরা এই চিনি কলগুলির জন্য 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছি। এটা একদিনে সম্ভব না সেই একর আছে। আমাদের ইক্ষু গবেষণা কেন্দ্র আছে, সেখানেও আমরা নতুন ভ্যারাইটির আমরা চেষ্টা করছি টু ইমপ্রুভ ইট। কাজে এটা আমার মনে হয় যে একদিনে সম্ভব হবে না। আমরা যে পরিকল্পনা নিয়েছি তার মধ্যে আমার বিশ্বাস এই চিনি কলগুলি যেগুলো আছে আমাদের সেখানে বিশাল সম্পদ, সেটা আমাদের আবারও আমরা পুনরায় সেই যৌবন ফিরে পাবো এটা আশা করি। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 117 মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুল্লাহ নাহিদ নিগার, 29 গাইবান্ধা 1, তারকা চিহ্নিত প্রশ্ন 117 আপনার অনুমতিক্রমে মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 117 সংসদে উত্থাপিত হলো। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 117 জবাব। বর্তমান দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও স্থাপিত উৎপাদন ক্ষমতা বেশি। সরকার 2009 সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের তাৎক্ষণিক, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। জানুয়ারি 2009 হতে বর্তমান সময় পর্যন্ত 26,240 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভ সহ 30,277 মেগাওয়াট উন্নত হয়েছে। এবছর 30 এপ্রিল 2024 তারিখে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 16,477 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ঘাটতি না থাকলেও কোভিড-19 মহামারী পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু কিছু স্থানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাময়িক অসুবিধায় হচ্ছে। এছাড়াও অত্যাধিক গরম ও দেশের কোথাও কোথাও দাবদাহ থাকার কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চাহিদা বৃদ্ধির পাওয়ায় উৎপাদন বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে। আমরা আশা করছি অচিরে সবাইকে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রিপোর্ট অনুযায়ী যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় নাগেশ্বরী, সুন্দরগঞ্জ, সারিয়াকান্দি ও সিরাজগঞ্জ সদর উপজেলা সমূহের দুর্গম চরাঞ্চলে 13টি স্থান থেকে ভূপৃষ্ঠের 60 ফিট গভীরতার মধ্যে সংগৃহীত বালির নমুনা বিশ্লেষণে আহরণযোগ্য মাত্রার অত্যন্ত মূল্যবান অবস্থান ধাতু, বিরল মূল্যবান ধাতু ও তেজস্ক্রিয় ধাতু যেমন বেরিয়াম, জার্কেনিয়াম, রুডেনিয়াম, ট্যান্টালাম, রুথনাম, ইডনিয়াম, ইউরেনিয়ামের মতো উল্লেখযোগ্য পরিমাণে উপস্থিতি লক্ষ্য করা যায়। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হলো, উপযোগিতা ও অর্থনৈতিক মূল্যমান বিবেচনায় ব্রহ্মপুত্র, যমুনা সহ সম্ভাব্য এলাকাগুলোতে সবিস্তারে জরিপ পরিচালনা এবং মূল্যবান ধাতু এক্সট্রাকশন বা আহরণের বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা তা আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। জি, আমরা এটার একটা ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েক বছর যাবৎ আমরা এখানে পরিচালনা করছিলাম। একটি ওখানে আমাদের ফিজিবিলিটি স্টাডি চলছে, বিশেষ করে বালুতে ইউরেনিয়ামের কথা যেটা বলা হলো, ইউরেনিয়াম ফিজিবল না, যে পরিমাণ আছে খুবই সামান্য, এটা ক্ষতিকারক না শারীরিকের জন্য, বাট সেটা আহরণ করাও ফিজিবল হবে না। কিন্তু বেরিয়াম এবং বাকি মিনারেল যেগুলো আছে সেগুলো নিয়ে একটা প্রকল্প করার জায়গা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু অফার পেয়েছি এবং একটি অফারকে আমরা বিবেচনার জন্য ইতিমধ্যে লাইসেন্স ইস্যু করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন, কিশোরগঞ্জ 2, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা কিশোরগঞ্জ 2, কটিয়াদি এবং পাকুন্দিয়া। আজকে প্রায় 3 মাস যাবৎ আমার পাকুন্দিয়া এবং কটিয়াদি 2 এলাকায়
বিদ্যুৎ প্রায় থাকে না বলেই চলে, খুবই অনিয়মিত। আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের বাজিতপুরে একটা নতুন গ্রিড স্থাপন করা হয়েছে এবং কিশোরগঞ্জের গ্রিডকে মেরামত করা হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের লোকও বলছে যে এই নতুন গ্রিডের সাথে সংযোগ হইলে এটা নিয়মিত হবে। ইতিমধ্যে আমি এই গ্রিডের এমডি এবং ইডির সাথে কথা বলেছি, তারাও দিচ্ছি করে আজকে এক পর্যাবত গড়াইতেছেন। আমার এলাকায় কয়েকটা কোল্ড স্টোরেজ এগুলা ধ্বংসের দ্বার প্রান্তে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে জানতে চাই যে আমার এই এলাকার কবে গ্রিডের সাথে সংযোগ হবে এবং আমি বিদ্যুৎ পাবো। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জে আমাদের বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে, ইভেন সর্বোচ্চ ক্যাপাসিটি থাকা অবস্থাও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তার কারণ হলো ময়মনসিংহে যে আমাদের 360 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও দুইটি জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে, সেই 2টি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানির স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে। তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে। আমরা একটা বিকল্প উপায়ে গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে। যে পাইপলাইনটি আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা ময়মনসিংহে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে, যার জন্য যখনই আমরা প্রেশার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয়। সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আহমদ হোসেন, নেত্রকোনা 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, বিষয়ভিত্তিক বিবেচনায় আপনি স্কলার। আমরা মাঝে মাঝে গণমাধ্যমে দেখি যে বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস তেল আছে, এই গ্যাস তেল উত্তোলনের কোনো ব্যবস্থা করার প্রক্রিয়া কি শুরু করবেন বা চিন্তা ভাবনা আছে? এটা কি আমাদের জানাতে পারবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা 2017 সালে এবং 16 সালে আমরা প্রস্তুতি নেই গভীর সমুদ্রে আমাদের খনিজ পদার্থ আহরণের ব্যাপারে, এবং তার মধ্যে বিশেষ করে গ্যাস এই বিষয় আহরণ করার জন্য আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভে করার জন্য প্রস্তুতি নেই। তার আগে মুহূর্তে আমরা প্রায় 2টি কোম্পানিকে 3টি ব্লক মিয়ানমারের বর্ডারের সাথে দিয়েছিলাম। 3টি ব্লকে কনকো ফিলিপস এবং পস্কো দেইউ, তারা ওখানে সার্ভে করার পর 2D করার পরে পরবর্তীকালে তারা সরে যায়, তাদের ওখানে ফিজিবল হয় না যে পরিমাণ তারা দেখতে পাচ্ছে যে গ্যাস আছে সেখানে। এটা একটা সময় ব্যাপার, প্রচুর সময় লাগে আপনার গভীর সমুদ্রে আহরণ করার জন্য। মাল্টি ক্লায়েন্ট সার্ভে ইতিমধ্যে শেষ হয়েছে, আমরা 2D সার্ভের রেজাল্ট পেয়ে গেছি। আমরা গভীর সমুদ্রে বিডিংয়ে চলে গেছি, ইতিমধ্যে আমরা টেন্ডারে গিয়েছি। প্রায় 17টা কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে সেই বিডিংয়ে অংশগ্রহণ করার জন্য। পৃথিবীর বৃহৎ কোম্পানির মধ্যে এক্সন মোবিল, শেভরন সহ টিজিএস, পিটিডি থাইল্যান্ড আর অনেক কোম্পানি এটার মধ্যে বিড করার জন্য তারা 2D সার্ভের রেজাল্ট তারা নিয়েছেন। আমরা আশাবাদী আগামীকালকে তাদের সাথে একটা প্রেজেন্টেশন প্রি বিড মিটিং আছে আমাদের এই সমস্ত কোম্পানিকে সাথে করে নিয়ে, এবং এই বিডিং শেষ হবে, বিডিং প্রসেস আগামী সেপ্টেম্বরে। আমরা আশাবাদী সেপ্টেম্বরে বিডিং প্রসেস শেষ হওয়ার পরে আগামী 5 থেকে 6 মাস পর আগামী বছরের মাঝামাঝি সময় আমরা কোম্পানিকে নিয়োগ দিতে পারবো, বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন গভীর সমুদ্রের ব্লকগুলিতে, এবং তারা প্রায় এইসব জায়গাতে 3D সার্ভে করবেন, ড্রিল করবেন, এবং প্রায় 20 থেকে 30 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করার পরে 7 থেকে 8 বছর পর আমরা যদি সেখানে গ্যাস থাকে আমরা সেই গ্যাস উত্তোলন করতে পারবো, তেল থাকলে তেল উত্তোলন করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35, সম্পূরক প্রশ্ন করুন।
ইদানিং আমরা লক্ষ্য করছি বাসাবাড়িতে গ্যাসের সংকট, রান্না করা যায় না, এবং অনেক শিল্প মালিক অভিযোগ করছেন যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অভাবে তাদের শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। তো মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে গ্যাসের চাহিদা কত এবং সরবরাহ কত, এখানে ঘাটতি আছে কিনা, এবং ঘাটতি থাকলে তা কত, এবং সেই ঘাটতি পূরণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে প্রশ্ন করার জন্য। আমাদের দেশে উৎপাদিত গ্যাসের পরিমাণ হলো 1700 MMC অফ গ্যাস, সেটা আমার দেশের থেকে পাই। আমরা ইম্পোর্ট করি 1100 MMC অফ গ্যাস পার ডে, অর্থাৎ প্রায় 3000 মতো পরিমাণ গ্যাস আমাদের এখন আমরা দিতে পারছি আমাদের লাইনে। আমাদের প্রয়োজন হলো 3400 থেকে 3500 MMC অফ গ্যাস, প্রায় 500 MMC অফ গ্যাসের মধ্যে আমাদের প্রতিবার এটা চাহিদার মধ্যে একটা গ্যাপ থাকে। কোন ইন্ডাস্ট্রিতে গ্যাস পাচ্ছে না, আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব সেটা আমাকে লিখিতভাবে জানান। আমাদের কাছে এখনো লিখিতভাবে কোনো কমপ্লেন আসে না যে কোনো ইন্ডাস্ট্রি গ্যাস পায় না। আমরা চেষ্টা করছি সেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস রাখার জন্য। বাসা বাড়িতে গ্যাসের সমস্যা আছে, প্রেসারের সমস্যা আছে, সে কারণে আমরা একটা বিকল্প ব্যবস্থা করেছি, সেটা হল এলপিজি। আমরা বারবার এই সংসদে আমি গত 10টি বছর বলে আসছি, বিকল্প হিসাবে আপনারা এলপিজি ব্যবহার করেন, এবং এলপিজি ব্যবহার করেই আমরা পরবর্তীতে আর বাসা বাড়িতে গ্যাসের কানেকশন দিচ্ছি না বা দিবও না। আমরা গ্যাসকে প্রায়োরিটাইজ করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো পাইপলাইন গ্যাস আমরা ইন্ডাস্ট্রি এবং বিদ্যুৎ তৈরি করার ব্যাপারেই খালি ব্যবহার করব, আর এর বাইরে যেটা আছে এলপিজি আমরা বাসাবাড়ি এবং আবাসিক খাতে এবং গাড়িতে ব্যবহার করার জন্য আমরা ভবিষ্যতে পরিকল্পনা নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 118 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, 84, ঝিনাইদহ 4, তারকা চিহ্ন প্রশ্ন 118 মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 118 সংসদে উত্থাপিত হলো। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ উপকেন্দ্রটি হচ্ছে একটি রিলে কেন্দ্র এবং এখান থেকে কোনো অনুষ্ঠান ধারণ করা হয় না। বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠানসমূহ ঝিনাইদহ উপকেন্দ্র থেকে টেরেস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে রিলে করে প্রচার করা হয়ে থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, ঝিনাইদহ রিলে কেন্দ্রটিকে সরাসরি সম্প্রচার কেন্দ্র করিবার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মুহূর্তে আমাদের কোনো রিলে কেন্দ্রগুলোকে কোথাও থেকে, ঝিনাইদহ বা অন্য কোথাও থেকে সরাসরি সম্প্রচারের কোনো পরিকল্পনা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য কহিদি কুদ্দুস, মহিলা আসন 8, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে তথ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আইপিটিভি 14টি লাইসেন্স দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি কি বলবেন যে এই টিভিগুলো সম্প্রচারের ক্ষেত্রে কোনো নীতিমালা সরকার নিয়েছে কিনা? যদি না নিয়ে থাকে তাহলে কবে নাগাদ এই সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যকে ধন্যবাদ। আইপিটিভি গুলো এই মুহূর্তে অপারেশনে আছে, সম্প্রচারে আছে এবং এগুলো নিয়ে নীতিমালাও আছে। এবং গত কিছুদিন আগে আমি আইপিটিভির যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে বসেছি
যেহেতু একটি নতুন কনসেপ্ট, এই বিষয়গুলো নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি আছে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো আরো এফেক্টিভলি যেন কাজ করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান, রাজশাহী 2, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন হচ্ছে, রাজশাহীতে দীর্ঘদিন আগে একটা পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রের জন্য রাজশাহীবাসী আন্দোলন সংগ্রাম করেছিল। তারই প্রেক্ষিতে একটি জায়গা অধিগ্রহণ করা হয়েছিল, একটা বিল্ডিংও করা হয়েছিল, কিন্তু সেইখানে আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র তৈরি হয়নি। আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এখানে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র করার জন্য? একই সাথে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বেতার কেন্দ্রে আপনার চাচা সহ কয়েকজন শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরটা এভাবে দিই যে আপাতত ঢাকা, চট্টগ্রাম যে কেন্দ্রগুলো আছে পূর্ণাঙ্গ কেন্দ্র, এবং সংসদ টেলিভিশন যেটি আছে, আরেকটি যেটি আছে বিটিভি ওয়ার্ল্ড স্যাটেলাইট চ্যানেল, এই 4টি চ্যানেলের বাইরে অন্য কোনো জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক কোনো সম্প্রচার কেন্দ্রের কোনো পরিকল্পনা তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে নেই। তবে আমরা এগুলো খতিয়ে দেখছি। যেহেতু বাংলাদেশ এমন একটি দেশ, এখানে সবাই আমরা একই ভাষায় কথা বলি, লোকাল ডায়ালেক্টের মধ্যে কিছু পার্থক্য আছে, হয়তো একই ধরনের ইউনিফর্ম সংস্কৃতির মধ্যে আমরা আছি। কাজেই বিভিন্ন জেলা বা বিভাগ ভিত্তিক সম্প্রচার কেন্দ্রের কতটুকু প্রয়োজনীয়তা আছে এটাও আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। যেটি হতে পারে যে কেন্দ্রীয়ভাবে যে সম্প্রচারগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন জেলার ভিত্তিক প্রোগ্রাম বা কন্টেন্ট এই কেন্দ্র থেকে প্রচারিত হতে পারে, রিলে কেন্দ্রগুলোর মাধ্যমে গোটা বাংলাদেশের দর্শকরা সেগুলো দেখতে পারেন। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই, আপনি উল্লেখ করেছেন আমার চাচার কথা, এটি ঠিকই বলেছেন। উনিও 71-এর মহান মুক্তিযুদ্ধের শহীদ, এবং ওনার সাথে আরো যারা শহীদ হয়েছিলেন তাদের নাম খোদাই করা আছে রাজশাহী বেতারের কেন্দ্রের মধ্যে একটি অংশে। আমি এখন পর্যন্ত এই বিষয়ে আসলে কোনো উদ্যোগ নিতে পারিনি, তবে আগামী দিনে নিশ্চয়ই তাদের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে এবং গোটা বাংলাদেশ জুড়ে, শুধু রাজশাহীতে নয় গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন এলাকায় সম্প্রচার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে, শহীদদের স্মৃতি সংরক্ষণে আমরা কার্যকর উদ্যোগ নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা 1, সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতাও বাংলাদেশ ভরে গেছে। অনলাইন পত্রিকার নিয়ম কানুন কি আমরা জানি না। অনিবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালায় আমরা অস্থির। এ নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কিনা, এটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, একটি চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। উনি যথার্থই বলেছেন যে বেশ কিছু ভুইফোর অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতন গজিয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং তারা সাংবাদিকতা নয় অপসাংবাদিকতার চর্চা করে, অপপ্রচার করে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সমাজে। এবং খুবই মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করেন এই সাংবাদিকরাই এই ধরনের পোর্টাল এবং পত্রিকাগুলো, অনলাইন ভিত্তিক পত্রিকাগুলো বন্ধ করার জন্য দাবি জানিয়েছে। কারণ আমাদের সাংবাদিক বন্ধুরা বলেন যে এই ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমি কিছুদিন আগে বলেছি যে এই দাবিটি শুধু আমাদের সংসদ সদস্যদের নয় বা সমাজে অন্যান্য স্তরের বিভিন্ন প্রতিনিধি যারা আছেন বা রাজনীতিবিদদের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকে এই দাবি এসছে যতগুলো অনিবন্ধিত পোর্টাল আছে যেগুলো অপপ্রচার করছে, অপসাংবাদিকতা করছে, সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। যে কারণে আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি যে একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টালগুলো এবং এর বাইরে
যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে প্রক্রিয়াধীন আছে তার পুরো লিস্টটা আমি বিটিআরসি কে পাঠাবো এবং এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 119, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া 1, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার তারকা চিহ্ন প্রশ্ন 119 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার সাহেব, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 119 সংসদে উত্থাপিত হলো। মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিসিকের কোনো শিল্পনগরী নাই, তবে সুনির্দিষ্ট প্রস্তাব ও উদ্যোক্তাগণের চাহিদার ভিত্তিতে অনাবাদী অব্যবহৃত এক ফসলি বা পরিত্যক্ত জমি জেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্তি সাপেক্ষে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা নতুন শিল্পনগরী শিল্প পার্ক স্থাপন করা কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, পদ্মা সেতু কেন্দ্রিক বিসিকে টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনার ফেজ 1-এ 2023-2030 মেয়াদে বিসিক কুমারখালী শিল্প পার্ক কুষ্টিয়া শীর্ষক একটি প্রকল্পটি প্রক্রিয়াধীন আছে। প্রকল্পের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন এবং প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। আমার প্রশ্ন উত্তর দানের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। দৌলতপুর উপজেলা আল্লাহ দরগা বর্তমান বেশ কিছু সুনামধন্য শিল্প প্রতিষ্ঠিত রয়েছে। অত্র এলাকায় শিল্প করা হলে আরো নতুন নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে এবং কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমার সম্পর্ক প্রশ্ন, আলাদা একটি বিশেষ শিল্পনগর স্থাপন করা হবে কিনা? মাননীয় স্পিকার সাহেব, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্তর অবশ্যই করা হবে, যদি আমি যে কথা পূর্বে বলেছি যে তারা যদি সেখানে জায়গা এবং সম্ভাব্যতা যাচাই করে আমরা দেখব, যদি এক ফসলি জমি থাকে এবং পরিত্যক্ত জায়গা থাকে, খাসল্যান্ড থাকে, সেখানে অবশ্যই মাননীয় সদস্যকে আমাদের বিসিকের অফিসের সাথে এক্সটেনশন অফিস আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অবশ্যই তাকে সহযোগিতা করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান, নেত্রকোনা 4, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা শহরে বিসিকের একটা শিল্পনগরী প্রায় 15 একর জায়গার মধ্যে 2007 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এই শিল্পনগরীতে 103টি ইউনিট উদ্যোক্তাগণ তাদের প্লট নিয়েছেন, কিন্তু গ্যাস সংযোগের অভাবে বেশ কয়েকটি ইউনিট চালু করা যাচ্ছে না এবং তারা উদ্যোক্তাগণ হতাশায় ভুগছে। আমার জানা মতে বিসিক থেকে শিল্প মন্ত্রণালয় বাজেট বরাদ্দ চেয়ে চিঠিও দিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সবিনয়ে জানতে চাই, সেখানে গ্যাস সংযোগ দেওয়ার মাধ্যমে প্রায় 5000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য দীর্ঘদিন সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ওই অঞ্চলের মানুষের জন্য তার অনেক অবদান আছে আমি জানি এবং তিনি চিন্তা করেন। যে আমি উত্তর এটাই বলতে চাই যে আমাদের যে নেত্রকোনায় যে বেসিক স্টেট আছে অত্যন্ত ছোট। ইতিমধ্যেই বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমরা গ্যাসের কিছুটা সংকটে আছি, সব জায়গায় আমরা সেভাবে যেটা চাহিদা অনুযায়ী দিতে পারছি না। তবে আমরা আশা করি আগামীতে অবশ্যই এখানে আমরা প্রায়োরিটিতে থাকবে, যেগুলি চলমান আছে, যে পুরনো যে বেসিকগুলি আছে সেখানে যারা শিল্প কারখানা চালাচ্ছে এবং হয়েছে সেখানে আমরা অবশ্যই তাদেরকে প্রায়োরিটি বেসিসে গ্যাস সংযোগ দেওয়ার জন্য
আমি অনুরোধ জানাবো জ্বালানি এবং গ্যাস মন্ত্রণালয়কে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন, ঢাকা 4, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঢাকা 4 বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীর তীরে আপনারা জানেন যে পোস্তগোলা শিল্প এলাকা ছিল। সেখানে ঢাকা ম্যাস ফ্যাক্টরি, চাং টেক্সটাইল সহ অসংখ্য পুরানো ইন্ডাস্ট্রি রয়েছে। দীর্ঘদিন যাবৎ, প্রায় 40-50 বছর যাবৎ এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে রয়েছে। বাইরের দিকে তালা মারা আছে, ভিতর থেকে যন্ত্রপাতি মেশিনারি সবই খালি হয়ে গেছে। বিশাল এলাকা নিয়ে সে নদীর পারে এই ইন্ডাস্ট্রিগুলো, এবং ঢাকা ম্যাস ফ্যাক্টরির শ্রমিকদের আবাসিক এলাকা গড়ার জন্য সেখানে 16 বিঘা 11 কাঠা জমিও বরাদ্দ আছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, যে নদীর পাড়ের এই মূল্যবান জায়গায় অব্যবহৃত বন্ধ থাকা এই শিল্প কারখানাগুলো একটা সুরাহা করবেন কিনা, ওই মূল্যবান জমিতে পুনঃ ইন্ডাস্ট্রি বা কোনো ব্যবহার করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তিনি একেবারে অপ্রিয় সত্য কথাই বলেছেন যে আমি নিজেও পুরনো ঢাকার সন্তান। এই অঞ্চলে আমার একেবারে ছাত্র জীবন থেকে সেখানে বুড়িগঙ্গা সহ পোস্তগোলা শিল্পাঞ্চল সবকিছুতে গিয়েছি। এটা বিশাল শিল্প অঞ্চল। স্বাধীনতার পরে সেখানে অবাঙালিদের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ছিল এই অঞ্চলে। ঢাকা ম্যাস ফ্যাক্টরি থেকে শুরু করে অন্যান্য যারা আছে, এগুলি বিভিন্নভাবেই পরপর বিভিন্ন সরকারগুলি যারা এসেছে, সামরিক সরকার, দেশের স্বার্থে তারা এগুলি নানানভাবে হস্তান্তর করেছে এবং অবৈধ দখলদারদের কাছে এগুলি জিম্মি আছে। এগুলি আমি নিজেও গিয়েছি সেখানে। আমাদের সেনাবাহিনীরও কিছু জায়গা আছে বুড়িগঙ্গা তীর ঘেঁষে, সেখান থেকে ওই যেটা পোস্তগোলা থেকে শুরু করে তারাও এখানে কাজ করে। আমি ইতিমধ্যেই একটি কেমিক্যাল এর জন্য পুরনো ঢাকা থেকে সরাবার জন্য সেখানে শ্যামপুরে একটি জায়গায় আমরা নির্ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে এটাকে বিল্ড করেছি। সেখানে আর যে জায়গাগুলির কথা বলেছে, আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো যে স্পেসিফিক্যালি তারা আমাকে সেগুলি করে, এবং তিনি যদি সহযোগিতা করেন এখানে, আমি বিশ্বাস করি যে আমাদের শিল্প মন্ত্রণালয় সঠিক পদক্ষেপ নেবে এবং সরকার সেখানে অবশ্যই এগুলিকে যারা আইনগতভাবে বেআইনিভাবে যারা দখল করে রেখেছে সেগুলিকে দখলমুক্ত করে আমরা এগুলিকে কাজে লাগাবো। কারণ এই জায়গাগুলি অত্যন্ত মূল্যবান জায়গা, ঢাকার একেবারে ভেতরে, সেখানে নদীর পাড়ে এবং সুন্দর জায়গা। সেখানে নতুন কলকারখানাও স্থাপন করা যাবে, দরকার পড়লে রেসিডেন্সিয়াল পারপাসেও সেখানে সার্ভ করা যেতে পারে। মাননীয় স্পিকার, আমি আবারও সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3, সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি সুগার মিলগুলোকে একটু আপ টু ডেট করবার ব্যবস্থা গ্রহণ করবেন। আমার প্রশ্ন অন্য বিষয়। মাননীয় স্পিকার, এই যে BCIC সারের ডিলার, যে ডিলারগুলো সেটা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে দেওয়া আছে, হ্যাঁ বহুত আগে দেওয়া আছে মাননীয় স্পিকার, এবং একই লোক 3টা-4টা লাইসেন্স করে 2টা-3টা ইউনিয়নের সারের ডিলার হয়েছেন। তাদের সুবিধা কি? একটার মাল নিয়ে যায়, 2টা হয়তো এদিকে বিক্রি করে ফেলে। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রশ্ন, এইরকম একই পরিবারে যাদের 2-3টা লাইসেন্স আছে সেগুলো বাতিল করে নতুনভাবে এই ইউনিয়নগুলোতে সারের ডিলার নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এটি আমি আপনার মাধ্যমে জানতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে দাবি করেছেন এবং যে তথ্য দিয়েছেন, এটা অনেকেই এই অভিযোগ করেছে। এখানে ডিলারগুলো যারা দেয় এই প্রক্রিয়ায় কিন্তু কৃষি মন্ত্রণালয় জড়িত। সেখানে কৃষি মন্ত্রণালয় মূলত এবং আমাদের জেলা প্রশাসন যারা আছে তারা সেখানে এগুলি প্রক্রিয়া করে, এবং সেভাবে আমরা শুধু সার সেখানে তৈরি করি এবং তাদের মাধ্যমে এগুলি বিতরণ করে থাকি। এখানে ডিলার নিয়োগের কোনো ভূমিকা আমাদের নাই এবং ক্ষতি করারও। তবে এই নীতিমালা, এটা জাতীয় নীতিমালা করা উচিত। যারা যুগ যুগ ধরে এখানে তারা অনেক দুর্নীতিও এখানে এসেছে, আমরা ধরেছি ইতিমধ্যেই শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা দুদুকেও দিয়েছি নানা অবস্থাতে ডিস্ট্রিবিউশন, এবং যারা বিভিন্নভাবে এমন একটি আইন করেছে যে সেখানে যদি কেউ ডিলার মারাও যায়, সেখানে তার যে উত্তরাধিকার
সে সেখানে পাবে। মাননীয় সংসদ সদস্য এই কথাটা তো বলেন নাই, নিশ্চয়ই আছে এই আইনে, যেটা অত্যন্ত অগণতান্ত্রিক, কারণ এটা কোনো সম্পত্তি না কারো, সরকারের দেওয়া ডিলারশিপ। কাজে সেখানে তার ছেলে মেয়ে সে মারা গেলে পাবে, এই ধরনের কোনো আইন থাকতে পারে না এই দেশে। এটা ফান্ডামেন্টাল রাইটসের পরিপন্থী, এটা হতে পারে না। আমি নিজেও আপনার এই প্রশ্নকে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি অতি সত্বর শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় সহ যারা রিলেটেড এখানে এটাকে পুরো পর্যালোচনা করে এগুলিকে রিবিন্যাস, কারণ স্বার্থান্বেষী মহল সেই বিভিন্ন সামরিক সরকারের সময় যারা সুবিধাভোগী তারা এগুলি যুগ যুগ ধরে এগুলি তারা অনৈতিকভাবে এগুলি ব্যবহার করছে এবং তারাই বেনিফিট নিচ্ছে এবং এখানে রকম দুর্নীতি করছে। তা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে আমরা আগামীতে অবশ্যই আমরা এই সিদ্ধান্ত নেব এবং এখানে একটা কার্যকর যাতে আমরা করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা, এটা সংসদে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত দেবেন, এটাও আমার আপনাদের জন্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 120 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, বিরোধী দলীয় চিফ হুইপ, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মুজিবুল হক, সদস্য 164 কিশোরগঞ্জ 3, তারকা চিহ্নিত প্রশ্ন 120 উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। তারকা চিহ্নিত প্রশ্ন 120 সংসদে উত্থাপিত হলো। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। তারকা চিহ্নিত প্রশ্ন 120-এর উত্তর। বিগত 15 বছর বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। সরকার 2009 সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের তাৎক্ষণিক স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। জানুয়ারি 2009 হতে বর্তমান সময় পর্যন্ত 26,240 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ 30,277 মেগাওয়াট উন্নত হয়েছে। এ যাবৎ 30 এপ্রিল 2024 তারিখে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 16,477 মেগাওয়াট। দেশের চাহিদার চেয়েও স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি। তবে কোভিড-19 মহামারীর পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু কিছু স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া অস্বাভাবিক গরম ও দেশের কোথাও কোথাও তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। চাহিদার কথা বিবেচনা রেখে আমরা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালে 29,324 মেগাওয়াট এবং 2041 সালের মধ্যে 74,253 মেগাওয়াট উন্নতি করার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গৃহীত উল্লেখযোগ্য পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে গ্রহণ, বিদ্যুৎ উৎপাদনের তাৎক্ষণিক স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ আইন 2018 প্রণয়ন, দ্রুততার সাথে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান আইন 2010 প্রণয়ন, বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনা পিএসএমপি 2010 ও পিএসএমপি 2016 প্রণয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত মহাপরিকল্পনা ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান আইইপিএমপি প্রণয়ন, পুরাতন অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র রিপাওয়ারিং এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ, উৎপাদিত বিদ্যুৎ গ্রাহক প্রান্তে পৌঁছতে প্রয়োজনীয় সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখীকরণ, বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, উৎপাদিত বিদ্যুৎ সুষ্ঠুভাবে সঞ্চালন বিতরণের লক্ষ্যে প্রয়োজনীয় সঞ্চালন বিতরণ প্রকল্প গ্রহণ, নিবিড় তদারকির মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় অর্থায়ন ও শতভাগ বাস্তবায়ন নিশ্চিতকরণ, বিদ্যুৎ প্রকল্পে নিউ অ্যান্ড ইনোভেটিভ ফাইন্যান্সিং এর সহ বিভিন্ন বিকল্প অর্থায়ন ব্যবহার, 2030 সালের মধ্যে 20% জ্বালানি সাশ্রয়ী লক্ষ্যমাত্রা নির্ধারণ, 2041 সালের মধ্যে 40% পর্যন্ত বিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি হতে উৎপাদন এবং সকল পোস্টপেড মিটারকে পর্যায়ক্রমে প্রিপেড স্মার্ট প্রিপেড মিটারে রূপান্তর। আমরা আশা করছি গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবিত হলে সবাইকে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার,
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একটু আগে কিশোরগঞ্জ 2-এর সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে সারা বাংলাদেশের যে বিদ্যুতের অবস্থা কম্পারেটিভলি কিশোরগঞ্জ জেলায় কিছু কিছু কারণে তার চেয়ে খারাপ অবস্থা। এবং স্পিকার, আমার দুঃখ হইল কিশোরগঞ্জ জেলার মধ্যে আবার সবচেয়ে খারাপ অবস্থা আমার নির্বাচন এলাকা করিমস্তান। এটা কোন টেকনিক্যাল কারণে নাকি আমি এখানে বিদ্যুতের কথা বলে এটা সাজা বুঝতে পারছি না। যাই হোক স্পিকার, আমি মন্ত্রী মহোদয়কে আমার এলাকার অবস্থা একটু বলতে চাই। আমি এর আগেও আপনাকে বলেছিলাম, গতকালকে একটা চিঠি দিয়েছে এই চিফ ইঞ্জিনিয়ার পিডিবির যে 132 কেভি কালিয়াকৈর টাঙ্গাইল ডাবল সার্কিট শাটডাউন হবে 10 তারিখে, এবং সেই শাটডাউনের ফলে কয়েকটা ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট যা আছে এখন লোডশেডিং, এই শাটডাউনের ফলে ওই দিন আরো এর চেয়ে অতিরিক্ত লোডশেডিং হবে, তার মানে সারাদিন থাকবে না। এই জিনিসটা, এই চিঠিটা দেখে আমার নির্বাচন এলাকার একজন ইউএনও কনসার্ন যে জিএম বা ডিজিএম বিদ্যুতে, তাকে লেখছে যে এটা হবে 10 তারিখে শাটডাউন। 10-5-24 তারিখ তো বুঝলাম, আজকের সমস্যা কি? ঝড় বৃষ্টি বাতাস কিছুই তো নাই এই মুহূর্তে, সামনে নির্বাচন, অফিস টাইমেও বিদ্যুৎ থাকছে না, আবার নিয়ম করে লোডশেডিং দিচ্ছেন, সন্ধ্যা হওয়ার পরেই সাথে বিদ্যুৎ নাই। এটা আমার ইউএনও, আজকে ইউএনও এই একজন আমার এলাকার ইউএনও একজন অফিসারকে লেখছেন বিদ্যুতের, আবার বিদ্যুৎ অফিসার লেখছে যে গ্রিডে বিকট শব্দ করে পাকুন্দা ইটনাই মিটামন অষ্টগ্রাম করিমস্তারেলের 33 কেবি ফিডার বন্ধ হয়ে গেছে, লাইন কবে আসবে এটা কিছু নাই। এই হলো আমার দুর্ভাগ্য, আমার এলাকা এমনি নাই, আবার এই ঝড় বৃষ্টি ছাড়াও এই অবস্থা। আমি মাননীয় স্পিকার আমার এলাকায় আমি কিছু বলবো আজকে, কারণ ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, এখন বিদ্যুৎটা না থাকলে চলতেছে। একটু বলেন যে আমার এলাকায় যে এত খারাপ অবস্থা, এইটার একটু উন্নতিটা কিভাবে করবেন কিনা আমার এলাকার মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি আগেই বলেছি, বৃহত্তর ময়মনসিংহ এলাকাতে আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে। সারা বাংলাদেশেও বিদ্যুৎ থাকা অবস্থায়, নিরবিচ্ছিন্ন থাকা অবস্থায় ময়মনসিংহ এলাকাতে থাকে না। ওখানে আমাদের 3টি কারণ। একটা হলো আমাদের যে ময়মনসিংহে পাওয়ার প্ল্যান্ট নতুন করে করেছি আমরা, সেখানে গ্যাসের স্বল্পতার কারণে পুরো লোডে আমরা চালাতে পারি না, এটা একটা বড় বিষয়। আমাদের জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হলো ইউনাইটেডের পাওয়ার প্ল্যান্ট, আরেকটা আছে পাওয়ার প্যাক, সেখানেও পাওয়ার প্ল্যান্ট। 2টি পাওয়ার প্ল্যান্টই বন্ধ, কারণ হলো তেলের স্বল্পতার কারণে। এবং তেলের কেন স্বল্পতা? কারণ হলো একটি পাওয়ার প্ল্যান্টের তেলের স্বল্পতা এই কারণে যে তারা এলসি করতে পারছেন না। দ্বিতীয় কারণ হলো আরেকটা স্বল্পতা, তাদের পাওয়ার প্ল্যান্টের সমস্যার কারণে তা বন্ধ রেখেছে। এই যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে প্রায় 200 মেগাওয়াটের, এটা আপাতত এই মুহূর্তে করা যাচ্ছে না, এবং এটা আমাদের মাথায় আছে। এইটা গত বছর থেকে আমরা চেষ্টা করছিলাম ব্যালেন্স করে করে পাওয়ার দেওয়ার জন্য, কিন্তু এবার যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, সেখানে একটা ব্যাপক সমস্যা দেখা গেছে। আর মাননীয় সংসদ সদস্য যে শাটডাউনের কথা বললেন, এই বিষয়টা আমি দেখব। উনি যদি আমাকে লিখিতভাবে জানান, ওনার যে সামগ্রিক তার এলাকাটায় বিচ্ছিন্ন অবস্থায় যদি রয়ে থাকে, সেটা আমি দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, শেরপুর 1, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়। আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর সদর। আমি রমজান মাসে আমার নির্বাচনী এলাকার একটা ইউনিয়নে গিয়েছিলাম, তারা অনেকেই অভিযোগ করলো, এক পর্যায়ে ইরিগেশনের কৃষকগণ আমাকে আটকিয়ে রাখে, বিদ্যুৎ দিয়ে তারপরে শহরে যাবেন। পরবর্তীতে আমি পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে ফোন করে নিয়ে আসলাম, উনিও কৃষকদের কথা শুনলেন। সেইখান থেকে মাননীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বললাম যে আমাকে কিছুটা বিদ্যুৎ অন্তত বাড়িয়ে দেন। সচিব মহোদয়ের কথা আমি লাউড স্পিকারে সকল কৃষকগণকে শুনিয়ে সেই জায়গা থেকে আমি পুলিশ দ্বারা আমি আমার শহরে আসি। শহরে বিদ্যুতের অবস্থা ভালো, কিন্তু ইরিগেশনের
যে কাজ কাম, সেখানে বিদ্যুতের অবস্থা খুবই নাজুক। দয়া করে আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আশা করব এবং আশা রাখি আমার শেরপুর সদর নির্বাচনী এলাকায় কয়েকটি মেগাওয়াট বিদ্যুৎ যেন বাড়িয়ে দেওয়া হয়। জামালপুরে আমাদের চাইতে অবস্থা ভালো, কিন্তু শুধু শেরপুরের অবস্থাটাই খুব খারাপ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে প্রশ্ন করার জন্য। আমি আগে বলেছি বৃহত্তর ময়মনসিংহ, শেরপুর সদর বৃহত্তর ময়মনসিংহ এলাকায় পড়েছে, সে এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে। পারতপক্ষে এই মুহূর্তে সমস্যার সমাধান আমরা করতে পারবো না, পর্যায়ক্রমে আমরা করতে যাচ্ছি। আপনি একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই বছরের শেষ নাগাদের মধ্যে ওই জায়গাটা পরিস্থিতি ভালো হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সবুর, কুমিল্লা 1, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 2041 সনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে যাব। জ্বালানি সংকট আছে, জ্বালানি সংকট থাকবে। ভবিষ্যতে আমাদের রিনিউয়েবল এনার্জির উপর জোর দিতে হবে। বর্তমানে আমরা 2041 যদি আমরা যেতে চাই, সেই জায়গায় ভবিষ্যতে আরো রিনিউয়েবল এনার্জিকে মেসিভ আকারে নিতে হবে। সেই থেকে আমাদের টার্গেটগুলোকে ফুলফিল করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। রিনিউয়েবল এনার্জির মধ্যে কয়েকটা বিষয় পড়ে। একটা হলো সোলার পাওয়ার প্ল্যান্ট, একটা হাইড্রো থেকে বিদ্যুৎ। মূলত আমরা নিউক্লিয়ারকে বলতে পারি ক্লিন এনার্জি। রিনিউয়েবল এনার্জি যদি ক্লিন হয়, সেটা রিনিউয়েবল এনার্জির মধ্যে না ফেললেও আমরা ক্লিন এনার্জি হিসেবে ধরতে পারি। কার্বন এমিশন খুবই কম। এখন প্রশ্নটা হলো আমাদের দেশের জন্য কোনটা ফিজিবল। আমাদের দেশের জন্য যদি আমি সোলার করি, 100 মেগাওয়াট সোলার করতে লাগে 350 অকৃষি জমি। 10.5 যদি আমি 10,000 মেগাওয়াট সোলার করতে চাই, ধরলাম 1000 মেগাওয়াট সোলার করতে চাই, তাহলে 3,500 একর অকৃষি জমি লাগবে। বিরাট চ্যালেঞ্জ ব্যাপার বাংলাদেশে। অকৃষি জমি হাজার হাজার একর জমি বের করা বাংলাদেশের জন্য খুবই কষ্টকর। যেই দেশে প্রায় 700-র উপরে নদী, প্রায় 60% ওয়েটল্যান্ড, মানে বলা যেতে পারে জলাভূমি, সেখানে আপনার সোলার করা অনেক দেশের মতো খুবই চ্যালেঞ্জিং। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের দেশে সোলার থেকে বাৎসরিক বিদ্যুৎ পাই মাত্র 17 থেকে 20%। অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে প্রচুর রৌদ্র আছে, প্রচুর সূর্য আছে, কেন আমরা বিদ্যুৎ সূর্য থেকে তৈরি করি না? দুইটা বিষয় কারণ। আমরা ব্যাপক আকারে তৈরি করতে পারবো না। আমরা তৈরি করছি আস্তে আস্তে, অল্প অল্প করে 50, 100, 150 মেগাওয়াট যেখানে জমি পাচ্ছি সেখানে। ইরিগেশন হলো বাংলাদেশে প্রায় 22 থেকে 25% মতো, 15% মতো। আর সেখানে ভারতে হলো 55%। ভারতে যদি সোলার পাওয়ার প্ল্যান্ট করি আমরা, যে কেউ করে, সে বছরে বিদ্যুৎ পাবে প্রায় 55%। বাংলাদেশে যদি সেই একই পরিমাণ বিদ্যুৎ করে, বিদ্যুৎ পাবে মাত্র 17%। আমাদের বাতাসে যে পরিমাণ পানি আছে, ভারতে তার থেকে অনেক শুষ্ক পরিমাণ বাতাস। ভারতে যে পরিমাণ জায়গা আছে, মরুভূমি আছে, সেখানে যে পরিমাণ রোদ পাওয়া যায়, ইরিগেশন পাওয়া যায়, আমাদের প্রায় 3 ভাগের 1 ভাগও পাওয়া যায় না বাংলাদেশে। সুতরাং অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমাদের রিনিউয়েবল এনার্জি করতে হয়, করতে হবে। আমরা জানি আমাদের মাস্টার প্ল্যানে আমরা 10% রেখেছি টোটাল জেনারেশন থেকে। 2041 সালে আমরা কি বলছি? আমরা বলছি যে আমাদের জেনারেশনের 40% রিনিউয়েবল এনার্জি না, আমরা ক্লিন এনার্জির থেকে বিদ্যুৎ উৎপন্ন করব এবং 50-এ কি আমরা জিরো কার্বন এমিশনের দিকে যাব। তো সেই কারণে আমরা কি করছি? আমরা সোলারে যাচ্ছি, নেপাল থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসার ব্যবস্থা করছি। হাইড্রো পাওয়ার হলো আপনার ক্লিন এনার্জির মধ্যে পড়ে, রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। আমাদের যেহেতু হাইট নাই, সুতরাং আমরা পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন কেবল কাপ্তাই ছাড়া, অল্প কিছু ছাড়া আমরা পারি না। কাপ্তাইতে যেমন আমাদের 180 মেগাওয়াট মাত্র বিদ্যুৎ উৎপন্ন করতে পারি,
যদি বৃষ্টির পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণ বেশি থাকে। পানি এখন কমে গেছে, এখন আমরা 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ পাই এই সময়, যেটা খরচ বলতে গেলে মাত্র 2 টাকা। কারণ রিনিউয়েবল এনার্জিতে সুবিধা হলো 20 বছর একই খরচ থাকবে, কারণ এটা বাড়ে কমের মধ্যে পড়ে না, প্রাইস বাড়ে কমের মধ্যে, আমরা ফুয়েল প্রাইস যেরকম বাড়ে কমের মধ্যে পড়ে। সুতরাং আমাদের চ্যালেঞ্জগুলো ওরকম। এই কারণে কিন্তু 40% বিদ্যুৎ আমরা কেমনে নিব এই ক্লিন এনার্জি থেকে? আমাদের টার্গেট হলো নিউক্লিয়ার থেকে 2400 পাবো। আমাদের টার্গেট হলো ভারত থেকে আমরা আমাদের রিনিউয়েবল এনার্জি আমরা ইম্পোর্ট করব আরো। ইতিমধ্যে আমরা আদানির সাথে চুক্তি করতে যাচ্ছি, সেখানে আমরা 1000 মেগাওয়াট রাজস্থান থেকে আমরা বিদ্যুৎ আনতে চাই, সোলার বিদ্যুৎ। সেখানে আমাদের 24 ঘন্টায় যে কস্ট পড়বে, এখানে উৎপাদনের থেকেও আমাদের কম খরচ পড়বে। আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনতে চাই প্রায় 2500 থেকে 3000 মেগাওয়াট। আমরা ভুটান থেকে বিদ্যুৎ আনতে চাই আরো 2000-3000 মেগাওয়াট। ভুটানে 40,000 মেগাওয়াটের বিদ্যুৎ করার ক্যাপাসিটি আছে হাইড্রো পাওয়ারে, যেটা আমরা ব্যবহার করতে পারি। নেপালে 40,000 মেগাওয়াট হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি আছে। ইতিমধ্যে তারা 5000 মেগাওয়াট এক্সপোর্ট করতেছে ভারতে। ভুটান 5000 মেগাওয়াট এক্সপোর্ট করতেছে ভারতে। এই বিদ্যুতের একটা বড় কনজিউমার রিনিউয়েবল এনার্জিতে আমরা হতে পারি, যেখানে কস্ট খুব ফিজিবল হবে ভবিষ্যতের জন্য। বাট এই প্রকল্পগুলি করতে গেলে আমাদের ট্রান্সমিশন লাইন দরকার। এই ট্রান্সমিশন লাইন করতে গেলে আমাদের অর্থ দরকার। এই প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে চাই আগামী 5, 6, 7 বছরের মধ্যে প্রায় 35 থেকে 30 বিলিয়ন ডলারের মতো আমাদের লাগবে ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টের জন্য আমরা পরিকল্পনা করছি। প্রাইভেট সেক্টর, ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরকে আমরা খোঁজ করছি। অনেকে আমাদের উৎসাহ যোগিয়েছে, রিনিউয়েবল এনার্জিতে এখন অর্থের পরিমাণ থাকে। সুতরাং একটা মহা পরিকল্পনা করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গ্রিড লাইন ইন্টার কানেক্টিভিটি বিভিন্ন কান্ট্রির সাথে ট্রাই কান্ট্রি এগ্রিমেন্ট একটা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 নোটিশগুলোর উপর আলোচনা। প্রথমে আমরা 47টি মনোযোগ আকর্ষণের নোটিশ পেয়েছি। নোটিশ দাতা সদস্যগণ হচ্ছেন ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35, ফরিদুন্নাহ লাইলি, মহিলা আসন 43, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 1, জনাব মোহাম্মদ রশিদুজ্জামান, খুলনা 6, জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা 8, জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা 1, মাসুদা সিদ্দিক রোজি, মহিলা আসন 34, জনাব মোহাম্মদ খসরু চৌধুরী, ঢাকা 18, আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী 3, জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম, নীলফামারী 4, জনাব মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ 8, উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা 3, জনাব মোহাম্মদ জাকারিয়া, দিনাজপুর 1, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ 5, জনাব মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ 5, জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14, জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া 1, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাটোর 4, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2, জনাব মোহাম্মদ শামীম শাহনেওয়াজ, পিরোজপুর 3, নীলুফার আঞ্জুম, ময়মনসিংহ 3, জনাব হাবিবুর রহমান সিলেট 3, সুলতানা নাদিরা বরগুনা 2, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, বগুড়া 5, জনাব মোহাম্মদ আবুল কালাম, নাটোর 1, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার, ময়মনসিংহ 6, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, ময়মনসিংহ 11, জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, জনাব আব্দুল মোতালেব, চট্টগ্রাম 15, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, যশোর 6, জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 5, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা 19, জনাব রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ 1, জনাব HM বদিউজ্জামান, বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুমিল্লা 4, জনাব ফেরদৌস আহমেদ, ঢাকা 10, জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4, জনাব মহিজউদ্দিন শরীফ, হবিগঞ্জ 2, পারভিন জামান, মহিলা আসন 9, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, শেরপুর 1, জনাব মোহাম্মদ বিপ্লব হাসান, কুড়িগ্রাম 4, জনাব মোহাম্মদ সুলেমান সেলিম, ঢাকা 7, জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 2, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী 4, জনাব AK আব্দুল মোমেন, সিলেট 1। মাননীয় সদস্যবৃন্দ, আজ কোনো নোটিশ গ্রহণ করা হচ্ছে না।
তবে প্রাপ্ত নোটিশগুলো হতে বিধি অনুযায়ী আমি প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নোটিশের বিষয় উত্থাপনীয় বিষয় হচ্ছে ভৈরব থেকে মেথিকান্দা নরসিংদী হয়ে ঢাকায় একটি কমিউটার ট্রেন চালু প্রসঙ্গে আমি মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে এই নোটিশটি দিয়েছি। ঢাকার অতি নিকটবর্তী জেলা নরসিংদী জেলার প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন অফিস করে ঢাকায় এসে অফিস করে আবার বাড়িতে ফিরে যায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ভৈরবের পর একটি কমিউটার ট্রেন চালু আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ভৈরব হওয়ার পরে মেথিকান্দা এবং নরসিংদীতে এসে কোনো যাত্রী সেখানে উঠতে পারে না, এত ভিড় হয়। তো যেহেতু অতি কাছের একটি জেলা, সেখান থেকে যদি তারা প্রতিদিন ঢাকায় এসে অফিস করে ফিরে যেতে পারে তাহলে ঢাকায় যে চাপটি পড়ে সে চাপটি পড়বে না, ঢাকার জনসংখ্যার চাপ অনেক কমবে। তো এই জন্য আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ভৈরব থেকে মেথিকান্দা রেল স্টেশন হয়ে নরসিংদী হয়ে ঢাকায় একটি কমিউটার ট্রেন চালুর জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 1। 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার 71 বিধিতে উত্থাপনীয় বিষয় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শাখা বরাক নদী খনন ও উদ্ধারকল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রসঙ্গে। হবিগঞ্জ জেলায় আমার নবীগঞ্জ বাহুবল আমার নির্বাচনী এলাকায় শাখা বরাক নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। এটি আজ মৃতপ্রায়। নদীটি রুগ্ন দশায়, অবৈধ দখলদার, আবর্জনার স্তূপ, কচুরিপানা, অপরিকল্পিত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটি বৈরী প্রভাব। ইতিমধ্যে আমার এলাকার নির্বাচনী এলাকার মানুষ এর প্রভাবে বিভিন্ন রকমের রোগ শোক বৃদ্ধি পেয়েছে। তাই আপনার মাধ্যমে আমি শাখা বরাক নদীটির জীব বৈচিত্র্য আনয়ন, বিশেষ করে পানি সেচের ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এর মাধ্যমে আমার এলাকাটি যেমন পর্যটনের দিক থেকে অগ্রসর হবে, ঠিক একইভাবে অগ্নি নির্বাপন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী মহোদয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা 8। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা বরুড়া উপজেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমার নির্বাচনী এলাকার আয়তন 242 বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা প্রায় 5,80,000। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1676 জন, যা গড় জাতীয় ঘনত্বের তুলনায় 557 জন বেশি। আমার এলাকার শিক্ষার হার 64.83%, যা জাতীয় শিক্ষার হার 74.66%, এর তুলনায় অনেক কম। শিক্ষা জাতির মেরুদণ্ড। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ জাতি পারে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দক্ষ জনগোষ্ঠী তৈরির মাধ্যমে স্বকর্মস্থানের উদ্যোগ গ্রহণ করতে এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। আমার নির্বাচনী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 154টি, যার মধ্যে আধা পাকা টিন শেড 61টি, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 42টি, যার মধ্যে আধা পাকা টিন শেড 60টি, মাদ্রাসার সংখ্যা দাখিল এবং তার ঊর্ধ্বে 26টি, যার মধ্যে আধা পাকা টিন শেড 11টি, কলেজ 7টি, যার মধ্যে আধা পাকা টিন শেড 5টি। এই উপজেলার কোনো ভোকেশনাল ইনস্টিটিউট বা সেন্টার নাই। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উপযুক্ত পরিবেশ ও টেকসই শিক্ষা অবকাঠামো নির্মাণের লক্ষ্যে বিদ্যমান আধা পাকা টিন শেড বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে স্থায়ী ও বহুতল বিশিষ্ট পাকা ভবন নির্মাণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি।
উল্লেখ্য যে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন অনেক রাস্তাঘাট বর্ষায় কর্দমাক্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ড্রপ আউটের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ধন্যবাদ মাননীয় সদস্য মাসুদা সিদ্দিক রোজি, মহিলা আসন 34, 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার বিষয় আবাসন সেক্টর। মাননীয় গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি ডক্টর প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজি, পেঞ্চ, নরসিংদী, মহিলা আসন 334। আমি প্রায় দীর্ঘদিন যাবৎ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি এবং রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে প্রায় 22,000 দক্ষ মানব সম্পদ তৈরি করে চাকরির ব্যবস্থা করেছি। গত 2022 সালের আগস্টে ড্যাব 2022-35 বাস্তবায়ন হয়েছে। ড্যাব ডিটেল এরিয়া প্ল্যান একটি দেশের জন্য উন্নয়ন পরিকল্পনা বা প্রণয়নের মাধ্যম, কিন্তু ড্যাব বাস্তবায়ন হওয়ার পর দেখা গেছে অ্যাপার্টমেন্টের সংখ্যা এবং আয়তন খুবই হ্রাস পেয়েছে, যা আবাসন শিল্পে প্রত্যক্ষ প্রভাব ফেলেছে। ফলে নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ কমে এসেছে এবং এক্ষেত্রে ড্যাব নীতিমালা প্রণয়নে আরো বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করলে এই সেক্টর থেকে ব্যাপক রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা ছিল এবং ব্যবসায় গতি ফিরে আসতো। মাননীয় স্পিকার, আমার মতে বাংলাদেশের অর্থনীতি বড় একটা। আপনি যে নোটিশটা দিয়েছেন সেটা পড়ছেন না, আপনি পড়বেন শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণ। ও আচ্ছা আচ্ছা, একটার সাথে আরেকটা চলে আসছে। আচ্ছা সরি, আমার আরেকটা চলে আসছে। আচ্ছা, আমার এলাকা নরসিংদী শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে একটা ডাঙ্গা ব্রিজ, পাঁচদোনা ইউনিয়নের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেটা শীতলক্ষ্যা নদীর কাছ গিয়ে থেমে গেছে। ওখানে একটা ব্রিজের প্রয়োজন, যেটা ঢাকার সাথে ওইটার কানেক্টিভিটি হওয়াটা অতি জরুরি, তাহলে খুবই ডিস্টেন্সটা কমে যায়। তো এইটার প্রসঙ্গে আমি মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়কে আমি জানতে চাচ্ছি যে এটার কি কোনো পরিকল্পনা। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ খসরু চৌধুরী, ঢাকা 18, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দক্ষিণ খান ও উত্তর খান ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ঢাকা 18 আসনে দক্ষিণ খান ও উত্তর খানের থানার অসংখ্য শিল্প কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দিন দিন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে কয়েক লাখ লোকের বসবাস। এই অঞ্চলে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের এক কাউন্সিলে গিয়েছিলেন, কথা দিয়েছিলেন উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন করে দিবেন। কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো তা আলোর মুখ দেখেনি। মাননীয় স্পিকার, ডাক্তার আসার আগে রোগী মারা গেলে ডাক্তার এসে কি লাভ? মাননীয় স্পিকার, জরুরি ভিত্তিতে দক্ষিণ খান ও উত্তর খানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক। এই বিষয়ে আপনার মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী 3, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে 71 বিধিতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার উত্থাপনীয় বিষয় আমার নির্বাচনী এলাকা রাজশাহী 3 পবা মোহনপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান 52 এবং শিব নদী খনন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলা, যেটি আমার নির্বাচনী এলাকায়, এই নির্বাচনী এলাকার বেশিরভাগ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি পেশার সঙ্গে জড়িত। কৃষির সাথেই তাদের ভাগ্য জড়িত। কৃষি ব্যবস্থা প্রকৃতির খেয়াল খুশির উপর নির্ভরশীল। উত্তরাঞ্চলের বরেন্দ্র এলাকায় বৃষ্টিপাত দেশের অন্যান্য স্থানের তুলনায় অনেক কম হয়। ফসল উৎপাদন করতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়।
যা রাজশাহীর বরেন্দ্র সেচ প্রকল্প দিয়েও সম্ভব হয় না। তা আমার নির্বাচনী এলাকায় নদী, খাল, বিল থেকে সেচের মাধ্যমে কৃষি উৎপাদন চলমান রয়েছে। পবা ও মোহনপুর উপজেলার বার্নয় ও শিব নদী প্রায় ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই কৃষিকাজের সুবিধার্থে বার্নয় এবং শিব নদী খনন অত্যন্ত প্রয়োজন। বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় বার্নয় এবং শিব নদী দুটি জরুরি ভিত্তিতে খনন করার জন্য আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ 5, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার টাকা সুরক্ষা প্রসঙ্গে। উন্নয়নশীল দেশের দরিদ্র দূর করার জন্য বড় হাতিয়ার হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার বিশেষ নিয়ামক হিসাবে কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের বয়োজ্যেষ্ঠ, দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে 1997-1998 অর্থ বছরে প্রথমবারের মতো বয়স্ক ভাতা কর্মসূচি প্রবর্তন করেন এবং 1998-1999 অর্থ বছরে বিধবা ভাতা প্রবর্তন করেন। পরবর্তীতে এই সুবিধাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয়। 2023 এবং 24 অর্থ বছরে 58,01,000 বয়স্ক ব্যক্তিকে জন প্রতি মাসিক 600 টাকা হারে বয়স্ক ভাতা এবং 25,75,000 বিধবা নারীকে জন প্রতি মাসিক 550 টাকা হারে বিধবা ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের উদ্যোগের প্রবর্তিত এই কর্মসূচির সকল সুবিধাভোগীকে মোবাইল ফিন্যান্স সার্ভিস, নগদ ও বিকাশের মাধ্যমে গভর্নমেন্ট টু পার্সন সফলভাবে প্রদান করা হচ্ছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু অসাধু চক্র গড়ে উঠেছে, যারা গ্রামীণ সাধারণ মানুষের অর্থ ও মোবাইল ফিন্যান্স সার্ভিস, নগদ ও বিকাশের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এর ফলে সরকার বয়োজ্যেষ্ঠ, দুস্থ, স্বল্প উপার্জনক্ষম বিধবা এবং মহিলাদের অর্থ, সামাজিক উন্নয়ন এবং সুরক্ষার কার্যক্রম এর মহৎ উদ্যোগ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ 5, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মাননীয় যোগাযোগ, সড়ক ও সেতুমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দেশের প্রখ্যাত মরমী সাধক বাউল দূরবীন শাহ 1921 সালে আমার নির্বাচনী এলাকা ছাতক উপজেলার নোয়ারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। অসংখ্য আধ্যাত্মিক গানের গীতিকার, সুরকার ও শিল্পী দূরবীন শাহ 1977 সালের মৃত্যুর আগ পর্যন্ত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন। স্বাধীনতা উত্তরকালে তিনি ইউনিয়ন ছাতকের বৃহত্তর ইউনিয়ন নোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1970 সালের নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাতকের জনসভা সহ দেশের বিভিন্ন জনসভায় বঙ্গবন্ধুর নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য অসংখ্য সভা সমাবেশ, গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন। এই গুণী মানুষটির স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য এলাকাবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত তার অগণিত ভক্ত, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী বৃন্দ বর্তমান সরকারের গত মেয়াদে ছাতকে সুরমা নদীর উপর নির্মিত ব্রিজের নাম দূরবীন শাহ সেতু নামকরণের দাবি সেতু নির্মাণের শুরু থেকেই জানিয়ে আসছেন। মাননীয় স্পিকার, আপনি আরও অবহিত আছেন যে গত 18 এপ্রিল সুরমা ব্রিজের টুল প্লাজা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাতকের আরেক উদীয়মান বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান 3 জন তার সহযোগী সহ ঘটনাস্থলেই মারা যান। পাগল হাসান আওয়ামী লীগের
একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। কিশোরকাল থেকেই জাতীয় নির্বাচনী দলীয় মিটিং সহ মিছিল মিটিংয়ে সক্রিয় উপস্থিতি ছিল এবং তিনি একজন সংস্কৃতি কর্মী হিসাবে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 2 মিনিট। স্পিকার, আমার 71 বিধিতে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রস্তাব এনেছি। আমার নির্বাচনী এলাকায় করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে মরহুম আব্দুল বারী মাস্টার কলেজ নামে একটি কলেজ প্রায় আজকে 10 বছর যাবৎ চলে আসছে। এলাকার মানুষের সাহায্যে সহযোগিতা এই কলেজটি এখন পর্যন্ত চলছে। 2টা কলেজ ছিল আমার এলাকায়। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারাইলের একটি কলেজ এমপিভুক্ত হয়েছে, কিন্তু এই কলেজটা এখন পর্যন্ত এমপিভুক্ত হয় নাই। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে এই কলেজটি দীর্ঘদিনের, এখন আর শিক্ষকদেরকে এলাকার মানুষের পক্ষ থেকে বা বেতন দিয়ে শিক্ষকদের বেতন দিয়ে চালানো সম্ভব হচ্ছে না। জনস্বার্থে, এলাকার শিক্ষার স্বার্থে মরহুম আব্দুল বারী মাস্টার মহাবিদ্যালয়টিকে এমপিভুক্ত করার জন্য আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব হাবিবুর রহমান, সিলেট 3, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে যে সারা বাংলাদেশের লোডশেডিং এর মধ্যেও সিলেটে আমাদের বিদ্যুতের পরিস্থিতি অত্যন্ত ভালো, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জে। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমায় সিটি কর্পোরেশন সহ সারা সিলেটের অনেক বর্জ্য সেখানে ফেলানো হয় এবং এই বর্জ্য থেকে আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রায় 400 থেকে 500 টন বর্জ্য, পচনশীল বর্জ্য সেখানে ফেলা হয়। সেই বর্জ্য থেকে কোনো বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে কিনা কিংবা কোনো ভবিষ্যতে কোনো বিদ্যুৎ উৎপাদন করবেন কিনা এই বিষয়ে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য সুলতানা নাদিরা, বরগুনা 2, 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশ। আমার উত্থাপিত বিষয় বরগুনা জেলাধীন পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলায় হাসপাতাল সমূহে শূন্য কোঠায় ডাক্তার সহ অন্যান্য জনবলের প্রাধান্য প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 110 বরগুনা 2। আমার নির্বাচনী এলাকাধীন পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলাগুলো বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। এলাকার অধিকাংশ সাধারণ মৎস্য আহরণ ও কৃষিকাজের উপর নির্ভরশীল। এখানে দারিদ্রতার হার তুলনামূলকভাবে বেশি। তা এই দরিদ্র জনসাধারণ অসুস্থ হলে তাদের চিকিৎসার একমাত্র ভরসা শশা, পাথরঘাটা, বামনা, বেতাগী উপজেলা হাসপাতাল। কিন্তু পরিতাপের বিষয় হলো এই উপজেলা হাসপাতাল সমূহ বর্তমানে ডাক্তার সহ অন্যান্য জনবলের যে বিশাল শূন্যতা তাহার চোখে পড়ার মতো। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 29 জন ডাক্তার থাকার কথা থাকলেও এখন ডাক্তার আছেন মাত্র 7 জন। একইভাবে অন্যান্য ক্ষেত্রে 64 জন কর্মকর্তা কর্মচারীর পদ শূন্য রয়েছে। এই একই চিত্র বামনা, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে বিদ্যমান। এছাড়া বিভিন্ন ইউনিয়নে অবস্থানরত সাব সেন্টার, উপস্বাস্থ্য কেন্দ্রগুলির অধিকাংশ ডাক্তারদের অভাব দীর্ঘদিন যাবৎ বদ্ধ রয়েছে। এগুলোতে ডাক্তার পদান্নয়ন পূর্বক চালু করা প্রয়োজন। এ বিষয়ে আমি মাননীয় স্বাস্থ্য ও পরিবার মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম